আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে 13ই নভেম্বর, ঢাকা লকডাউনের জন্য 10 তারিখ থেকে এই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে। বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল, তা কিন্তু অলরেডি জমে উঠেছে এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন, এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই। লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে। এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে, এটা আবার ইনুসের উপদেষ্টা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি, এদের বুকের মধ্যে কাঁপন ধরেছে। এবং আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এটাকে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনুস গং। এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট 3টে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল রাত 8:30-40 দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাব 8 হাসপাতালটা আছে তার কাছে সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে। এই বাসটি কারা পুড়িয়েছে? হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল। এবার আমি একটু দুয়ে দুয়ে মিলাই। বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পোড়াচ্ছে কিনা। সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে। আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী। তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগ যাতে বিতর্কিত হয়, ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে, সেই ব্যবস্থা তারা করেছে। এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম, এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গির তলে অবস্থানকারী শিবির। কালকে সায়েন্স ল্যাবে সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী। ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামীম? এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম। এই আমিনুল হক শামীম হলো ময়মনসিংহের মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার ভাই, আপন ভাই। ইকরামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই, সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পোড়াতে যাবে? হিসাব কি মেলে? আবারও সেই বলছি, শিবির, এনসিপি, এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত 11টার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে, আমি যেটা বলেছিলাম, এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে 5 জন, তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী। আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল ঘটিয়েছে। ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে, এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে এবং তাসনিম জারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার, তো তাসনিম জারা যখন আসবে তারা তখন একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে। কিভাবে বুঝলাম সাজিয়েছে? স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে
এবং তখন তারা ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে, মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না, নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে, তাকে সবাই মিলে ধাওয়া দিবে। তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া দিবে যাকে, তাকে আর খুঁজে পাচ্ছে না। তখন কই গেল কই গেল, পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে, তো ফোন করছে, বলছে ভাই আমি তো এই পারে আসছি, আমাকে ধাওয়া দেন। বাট বাই দ্যাট টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে, তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি। আমি এই যে একটা ছবি দেখতেছেন না, এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল। তো ককটেল সাধারণত উদ্ধার করে কে? পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে। পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে, মুখে কোনো প্রোটেকশন নাই, আর তার পায়ের জুতোটা দেখেন একটা স্নিকার পরা, এটা পুলিশের ড্রেস কিনা, এরা কারা, আসিফ বাহিনী কিনা? মানে মানে নাটক যখন আপনি সাজান, স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই যে যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো এবং সাধারণত একেবারে লোকজন ভরা, সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে, তারা কি একেবারে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে? সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল এটাও একদম স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে, এটা কিন্তু আগেও আমরা দেখেছি। যখন রংপুরের আবু সাইদ মারা গেল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে। সে কি যারা মানে নেটিজেনরা তো খেপে গেল আর কি, আমি শিবির কেন বললাম। কিন্তু আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না, সে একেবারে শিবিরের সাথী সদস্য, ওই লেভেলের ক্যাডার, এবং তাকে হত্যা করা হয়েছে। সে পুলিশের রাবার বুলেটের আঘাতে মারা যায়নি, তাকে আড়ালে নিয়ে 4 ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো শিবির এটা নতুন কিছু না, শিবির এই আকামগুলো করেই। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেড ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলে, লাল কেল্লার কাছে একটা সিগনালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে। এদিকে কাশ্মীরের ওইদিকে 3জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আরডিএক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এই 3জনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার এবং তার কাছে একটা AK-47 রাইফেল পাওয়া গেছে। তো গত কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা, AK-47 উদ্ধার করা, পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে। আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 12 জন নিহত হয়েছে। তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে, তারা তদন্ত করবে, তারা কিন্তু এখনো বলেনি। যদিও 2-1টা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়্যেবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে। পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায়। তো আমাদের কয়েকজন উপদেষ্টার, আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে, মানে এটা তার ভয়। এই যে এই ভয়টার আমি কারণ বুঝলাম না। তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। প্রিয় বন্ধুরা, লকডাউন 13 তারিখ, লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব, কারণ বাংলাদেশকে আমরা
এই ইউনূস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিপন্ন হতে দেব না। সবার প্রতি আহ্বান, 13ই নভেম্বর লকডাউন সফল করুন, হয় রাজপথে নেমে আসুন, আর না হলে অ্যাটলিস্ট স্টে অ্যাট হোম। দিল্লিতে বিস্ফোরণ, সন্দেহের তীর বাংলাদেশে। এটা দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে দিল্লির লাল কেল্লায় একটা বিস্ফোরণ ঘটলো, এটা সন্দেহের তীর বাংলাদেশের দিকে কেন যাবে? না, 4টা কারণে আমি নয়, গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টা নিয়ে ভাবছে। প্রথম কারণ হচ্ছে যে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল, বর্তমান যে ফিল্ড মার্শাল আসিফ মনির, সে আজ থেকে 2-3 মাস আগে বলেছিল, আমেরিকা থেকে সে বলেছিল যে নেক্সট আক্রমণ হবে পূর্ব পাকিস্তান দিয়ে, মানে পাকিস্তানের পূর্ব দিক দিয়ে। তার মানে পূর্ব দিক হচ্ছে যে আমরা বাংলাদেশ, যে ইন্ডিয়ার পূর্ব পাশ থেকে আক্রমণ হবে। এটা হচ্ছে প্রথম। এবং সেকেন্ড, দ্বিতীয়, আবারও আমেরিকাতে, সেই আমেরিকাতে দাঁড়িয়ে আমাদের জামাতের মহামান্য নায়েবে আমির, আপনাদের জামাতের নবী নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, উনি কি বলেছেন যে 50 লক্ষ সোলজার বা গেরিলা যোদ্ধা ওনাদের কাছে আছে, যেটার 25 লক্ষ ওনারা ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে, যারা গাজবাতুল হিন্দ করে ইন্ডিয়া দখল করবে। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড। তিনি কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে গিয়েছেন এবং সেই ঘোরাটা সরাসরি ইন্ডিয়ান বর্ডার, মানে বাংলাদেশের যে জায়গাগুলোতে উনি ঘুরেছেন পুরোটাই ইন্ডিয়ান বর্ডার। কেন উনি ঢাকায় ঘুরতে পারলেন না, চিটাগাঙে ঘুরতে পারলেন না? সেই জায়গায় না ঘুরে উনি ইন্ডিয়ান বর্ডার এরিয়াতে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে গিয়ে উনি বক্তৃতা দিয়েছেন। এবং চতুর্থ, আমাদের পুলিশ কমিশনার, ঢাকার যে ডিএমপি কমিশনার, উনি কি বলেছেন যে আমরা ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এবং বাকি উপদেষ্টারা তো সারাক্ষণই আছেন, 7 সিস্টার খেয়ে দিবেন, অমুক করবেন, তমুক করবেন। এবং কয়েকদিন আগে যে পাকিস্তানের সেনা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আসলেন, সেইখানেও ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল বাংলাদেশে ঢুকে একটা ম্যাপ তৈরি করা ওনাকে দেওয়া হয়েছে, যেটা মাহফুজ এর আগেও করছে। এই সব ঘটনাগুলোর কি কিন্তু এখন ওরা সূত্রে 1 by 1 মিলাচ্ছে। এবং গত 2 মাসের ভেতরে আপনারা দেখছেন যে আপনার 7 সিস্টার মনিরামপুর ওইখানে যেসব সন্ত্রাসী ধরা গেছে সবই ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে ঢুকা, অবৈধভাবে ঢুকা বিভিন্ন সন্ত্রাসী। এবং ইন্ডিয়া বেশ কিছুদিন ধরে বলে আসছিল যে কি হবে না হবে, এটা বাংলাদেশ থেকে সন্ত্রাসী ঢুকতে পারবে। যেহেতু বাংলাদেশ সারাক্ষণে চিল্লাচ্ছে আমরা গাজবাতুল হিন্দ করব, আমরা ইন্ডিয়া দখল করব, এবং আমাদের কিছু কিছু অবসরপ্রাপ্ত পাম্পাস উপদেষ্টা বা অবসরপ্রাপ্ত সেনা প্রধান, সেনাবাহিনীর লোক, এরাও সরাসরি বলতেছিল 2 ঘন্টায় আমরা দিল্লি যাব, 3 ঘন্টায় আমরা লাল কেল্লা দখল করব। এগুলো কিন্তু সব 5ই আগস্টের পর থেকে বলা হচ্ছিল। সুতরাং এখন তারা যদি মিলায় যে এই কাজ আমাদের দ্বারাই হয়েছে, তাতে সন্দেহ করতেই পারে। এখানে আপনি বা আমি কি বলার আছে? বারবার বলছিলাম যে আমরা তো এইসব ভাই যদি করেন তো গোপনে করেন না, আপনি এত ওপেনে কইরা কইরা এখন কেন আবার কান্নাকাটি শুরু করলেন? গতকাল গেল 10 তারিখ, 10 তারিখে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বোর্ড ইংলিশ পত্রিকা ফার্স্ট পোস্ট, তারা লস্করি তৈয়বা নিয়ে একটা নিউজ করেছিলেন যে লস্করি তৈয়বা বাংলাদেশে ল্যান্স পোর্ট করতেছে, মানে এখান থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চলবে। আপনারা অবশ্য প্রমাণ না দিলে তো বুঝবেন না, তাই আমি পেপারের নিউজটাও দিয়ে দিলাম। এছাড়া আরো কিছু পত্রিকা, ইন্ডিয়া আরো একটা পত্রিকা 3টার সময় নিউজ করেছিল যে যে কোনো সময় এই পাকিস্তানি গ্রুপ তারা বাংলাদেশ হয়ে ঢুকে কিছু একটা করতে পারে। এরপরেই 6টার দিকে লাল কেল্লাতে গাড়ি বিস্ফোরণ। এবং ওদের যে রড যে এজেন্ট বা ইন্ডিয়ার যেসব পুলিশ সেনাবাহিনীর যেসব গোয়েন্দা সংস্থা আছে, এরা গত কয়েকদিনে 1000 কেজি RDX এবং নিউট্রন ধরছে, মানে যেটা দিয়ে পুরো ইন্ডিয়াই ব্লাস্ট করে দেওয়া যায়। তাদের কথা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে বর্ডার, ওটা তো টোটালি সিল সেই অপারেশন সিঁদুরের পরে, ওখান দিয়ে কিছু ঢুকার রাস্তা নেই। আর আমাদের সাথে আছে প্রায় মনে হয় 42 কিলোমিটার বা 42,000 কিলোমিটার এরকম কিছু একটা বিশাল, কারণ আমরা তো 99% আমরা ইন্ডিয়ার সাথে বর্ডার। সুতরাং আমাদের এখান থেকে ঢুকার সম্ভাবনাটাই বেশি। তা না হলে যেটা এখন গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা যেটা ভাবছেন যে তা না হলে হঠাৎ করে গত 3 সপ্তাহ আগে লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড কেন বাংলাদেশে
আসবেন এবং ইন্ডিয়ান বর্ডার এরিয়ায় কেন সে ঘুরবে, এটার ছবি আমি এর আগের ভিডিওতে দিয়েছি ওই ভদ্রলোকের জঙ্গিটার। এবং এখন যারা দেরকে ধরা হচ্ছে, যার গাড়ি বা যাকে ধরা হচ্ছে, যার ফ্যামিলি ধরা হচ্ছে, সব ওই লস্করি তৈয়বা, সব শালার পুতের জঙ্গি মুসলিম এরা। তো এখন এই জন্যই দেখেন সন্দেহের তীরটা আমাদের দিকে। এখন আমরা যদি আগামী সপ্তাহ থেকে যদি দেখি যে রাস্তার কোনো এক জায়গায় হয়তো আমাদের ওই যে হাদি ভাই আছেন একজন, ওই যে খালি এই ছাত্রলীগ ধর জবাই কর, এ হাদির লাশ দেখি, বা যদি আমরা ফুরাদকে কোনো পার্কের ভিতরে পইরা থাকতে দেখি ময়রা চিটপটাং হইয়া, বা আপনাদের নবী জামাতের আমির নায়েবে আমির ওনারা যদি চাঁদের দেশে পাঠাই দিতে দেখি রাস্তাঘাটের কোথাও, হাসনাত আব্দুল্লাহরও যদি দেখি যে কোথাও চিথিয়া পইরা রয়েছে, সার্জিস এদের পইরা রয়েছে, এ তো অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ঘটনা, এই ধরনের ঘটনা ইন্ডিয়া এর আগেও পাকিস্তানে আপনারা দেখেন না, কত কত সন্ত্রাসী যে কেউ পার্কে গেছে, কেউ বৌনিয়া খাইতে গেছে, কেউ বৌনিয়া ওই যে সবাস করতে গেছে, ওখানে যায় ময়রা চিথিয়া পইরা রয়েছে, কেউ জানে না কে মাইরা গেছে, কিভাবে মরছে, কেউ জানে না। তো এইরকম যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশেই শুরু হবে না, তার কি কারণ হচ্ছে দেখেন 17 জন গোয়েন্দা কর্মকর্তা এর আগে, আমেরিকান 5 জন, 7 জন টার্কি, 7 জন পাকিস্তানি, সব ময়রা পয়রা ছিল বিভিন্ন হোটেলে, বাসা, বন্দরে, এমনকি সুইমিং পুলের ভিতরেও। একজন ছাড়া বাকি কারো খবরই পত্রিকাতে আসেনি। ওই একজনের খবরও এটা ওই হোটেলের কর্মচারীদের ভুলেই নাকি চলে আসছিল, কারণ ওরা জানতো না, চিল্লাচিল্লি হয়েছে, পুলিশ এসে গেছে, সুতরাং এটা জানছে। আর বাকি কারো কথা মিডিয়াতে প্রকাশ করে চুপ, যে যার যার লাশ এম্বাসির মাধ্যমে নিয়ে গেছে। তো এইরকম যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করবে না, তার গ্যারান্টি কোথায়? এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা পুরোপুরি কনফার্ম না হলেও তাদের সন্দেহের তীর এই মুহূর্তে বাংলাদেশে দিয়ে শুধু সুখে থাকতে আমাদের ভূতে কি লাইছে ভাই। আমাদের এই জমাইত্যা মৌলবাদীগুলা সারাক্ষণ গজবাতুলহীন, এবার গজবাতুলহীন না, এবার গজবাতুল তোদের জঙ্গিবাদী, তোদের পাছা দিয়া ভরবে। এটাই তোরা এখন প্রমাণ করে দিলি যে বাংলাদেশও একটা জঙ্গিবাদী দেশ। আর এটা যদি হয়, আর এখন যদি মারতে আস না, ওই তোদের পাকিস্তানি বাপ আর তোদের বাঁচাইতে আসবে না। হুদা কামে বেহুদা কামে এইসব ফাউলবাজি করছিস, আর এই ফাউলবাজির কারণে আজকে পুরা দেশ এবং জাতি এখন একটা বিপদের ভিতরে আছে। আজকে গতকালকে দিল্লিতে লালকেল্লায় হওয়ার পরে আজকে কেন সেনাবাহিনীতে জরুরি বৈঠক? আজকে কি কারণে আজকে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক? কারণটা কি? বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এখন জরুরি বৈঠকে ডাকস কেন? এটা তো ডাকার গাছবাতুলহীন। জামাত আজকে কোনো আওয়াজ করে না কেন? মৌলবাদী গুলো কোনো আওয়াজ করে না কেন? যখন আস্তে আস্তে শুরু হচ্ছে যে সন্দেহের তীর বাংলাদেশে, তখন তো বলস না। কই আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা সেনাপ্রধান যখন এই যে আসিফ মনির বলছিল যে পূর্ব দিক দিয়ে আক্রমণ হবে বা বাংলাদেশ থেকে আক্রমণ হবে, তখন তোমরা একটা বিবৃতি দেওয়া নাই কেন যে বাংলাদেশের আকাশ বা মাটি কোনো সন্ত্রাসী কার্যক্রমে বা কোনো দেশের উপর আক্রমণের জন্য আমরা ব্যবহার করতে দিব না, এই কথা বলো নাই। কারণ এটা তো বাহাবা দিছ। এই যে জামাতের নায়েবে আমির যখন বললো যে 50 লাখ লোক আছে, 25 লাখকে পাঠামো গজবাতুল হিন্দ করতে, তখন আপনারা কই গেছিলেন? মুখে কুলু পাঠছিলেন, মুখে নুন নিয়ে রাখছিলেন, তখন বলেন নাই কেন? এখনো চুপ আছেন, তখনও বলেন নাই যে না এটা ভুল করছেন। সবাই তাকে বাহাবা দিচ্ছেন, সে বারবার বলতেছিল, জামায়াত তারা বারবার এই সার্জিস, আসিফ, নাহিদ, হাদি এরা বলতেছিল, ফুয়াদ দ্বারা। আজকে যদি আপনারা যদি একের পর এক যদি বিভিন্ন জায়গায় যদি ওই পয়লা থেকে চাঁদের দেশে চলে যান, তাতে কারো কিছু করার নাই। কারণ বাংলাদেশের জনগণ জঙ্গিবাদী না। আপনারা কিছু সংখ্যক লোক, 2% লোক জঙ্গিবাদ, এই মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন, বর্ডার এরিয়ার মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন, এবং এগুলোতে যদি একের পর এক যদি বিভিন্নটা ময়রা পয়রা থাকতে দেখি, কোনো দুঃখ হবে না এবং আপনাদের কারোর জন্য ইন্নাইলে পড়বো না। কারণ আপনাদের দোষেই আজকে আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছে। সত্যি মিথ্যে জানি না মশাই, শুনেছি একটা কথা যে মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দেব না। শুনেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। যদি হঠাৎ তার এই বোধোদয় হয়ে থাকে, তাহলে বলবো
যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে। এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গলা জড়াজড়ি করে ছবি টবি একেবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনূসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন। হঠাৎ হলো কি, হৃদয় পরিবর্তন হলো কেন? আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ। বিএনপির তো কোনো চান্স নেই। আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে। খুব অবস্থা খারাপ, চাপের মধ্যে আছে একেবারে বিএনপি। ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি পাত্তাও পায়নি। বহুত ব্যাকডোর চ্যানেল করেছে, আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমির খুসরো কোন রকম ভাবেই সফল হতে পারেননি। এখন এই 13 তারিখ যে এটা লকডাউন না কি একটা ঘোষণা করা হয়েছে, হরতাল ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে। আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না, নেতারা সব বাইরে। তৃণমূলের যারা কর্মী আছে না, আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে। তারাই কিন্তু আসল শক্তি, যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি। আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা। এখন এই 13 তারিখে যে প্রোগ্রামটা আছে আগামীকাল, এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে। এখন তারা তো মারপিট তো তারা করবেন না। মারপিট কারা করবে? মারপিট করবে বিএনপি করবে না, জামাত করবে। বিএনপিও তলে তলে করবে, জামাতই মেনলি করবে। করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে। ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন। যে কোনো ওই জামাতের টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন, আপনারা কাছাকাছি যাবেন না, হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না। আর এই সাধারণ যারা ব্যবসায়ী আছে, যারা দোকানদার আছে, যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে। আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন, প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন, তাহলে একবেলা কম খাবেন। 13 তারিখ দোকান খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, রাস্তাঘাট ফাঁকা করে দিন। ইউনূস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে, যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে। আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল, এর মধ্যে কোন রকম যদি কোনোভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে, তাহলে ইউনূসের কি হাল হবে সেটা ইউনূস খুব ভালো করে টের পাচ্ছে। ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে, তাদের আকাশ সীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে। আরে সিএনজি ফাটলে পরে 150 মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয়, এতজন মারা যায়। এখন আমি আপনাদের বলছি ডেথ টোল গিয়ে পৌঁছেছে 17-তে। গভর্নমেন্ট সোর্স নয়, আনকনফার্ম, যেটা হচ্ছে হসপিটাল সোর্স। বিভিন্ন হসপিটাল থেকে যে খবরটা সংগ্রহ করেছে সেই খবরটা হচ্ছে 17 জন এখনো পর্যন্ত মারা গেছেন। আর আহতের সংখ্যা 58 না 59 এরকম একটা কিছু হবে আহতের সংখ্যা। তার মধ্যে
এরা হচ্ছে মানে বেশি পরিমাণে অগ্নিদগ্ধ, আর এমনি হাত পা কেটে গেছে, পড়ে গিয়ে চলে গেছে, এই তো ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে। এই 58-59 এই এতজন হসপিটালে, বিভিন্ন হসপিটালে ভর্তি, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লীলাবাই হসপিটালে ভর্তি। লীলাবাই না অন্য একটা কি শুনলাম, সেখানে ভর্তি আছে। লীলাবাই তো হচ্ছে আপনার মুম্বাইতে। এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে। এখন এই যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায়, তাহলে ওই দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। গান গাইতে হবে ইউনুসকে। আর আমি চাইবো কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক। এই বাংলাদেশ যারা জিহাদি আছে না, জিহাদ করবে, গাজওয়াতুল হিন্দ করবে, তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ, পারলে এখন থেকে দেশ ত্যাগ করুন, এখন থেকে দেশ ত্যাগ করুন, নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না, যদি কোনো রকম ভাবে এই চেনে নামটা আসে। তবে 13 তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের, সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল। এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সংঘবদ্ধ হতে পারে, তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন, যাই বলুন না কেন, একে 100% সফল হবে। জোর করে কাউকে দোকান খোলানো যায় না। চায়ের দোকান থেকে, মুদির দোকান থেকে, বাজার থেকে সমস্ত বন্ধ করে দিন আপনারা। নয় একবেলা কম, এমনি তো কম খাচ্ছেন, নয় আর একটা বেলা কম খান। এদের খুঁটি নড়িয়ে দিন, এরা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। এই হচ্ছে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ। যদি দেশপ্রেম দেখাতে হয়, তাহলে এই হচ্ছে 13 তারিখ হচ্ছে আপনার দেশপ্রেম দেখানোর আপনার সুযোগ। আমি আপামর জনতার কাছে আমি অনুরোধ করব, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধগামী যে সমস্ত মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যাদের পেটে লাথি পড়েছে, এই চোর জোচ্চর ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য সার্জিস আবার একটা হুঙ্কা দিয়ে, ও ডাকলে নাকি 20 কোটি লোক নামবে। সালা তুই 2 লাখ লোক জোগাড় করে দেখা, 20,000 জোগাড় করে দেখা, এখন তোর যা ক্ষমতা। এইদের সব আপনারা চিনে নিয়েছেন। একটা ভুল আপনারা করেছেন, এবার একটা ঠিক সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যাবে এবং যে সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভারতের পাশে দাঁড়িয়ে। আপনারা সেই রোলটা প্লে করুন আগামীকাল। আমি সবার কাছে করজোরে আমি প্রার্থনা করছি, অনুরোধ করছি যে আপনারা এই দুর্যোগময় দেশ থেকে উদ্ধার করতে হলে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এই কাজটা করতে হবে। আপনারা দোকান, বাজার, বাস, অটো, রিক্সা, সমস্ত সিএনজি, পিএনজি সব বন্ধ করে দিন। আপনারা কেউ রাস্তায় বেরোবেন না, কেউ বেরোবেন না। দেখবেন এমনি বন্ধ হয়ে গেছে। দোকানপাট খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, দেখবেন সব বন্ধ হয়ে গেছে। অফিস কাছারি এমনি বন্ধ হয়ে যাবে। যারা যাওয়ার তারা পায়ে হেঁটে যাক না, কেউ তো বারণ করছে না। যাদের সত্যি অফিস যাওয়ার কথা, তারা বিকল্প সন্ধান করে নেবেন, আর নইলে একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নেবেন। আপনারই তো দায়টা কিনি। আপনি দোকান খুলে রিক্সা চালিয়ে আপনি গিয়ে পৌঁছে দেবেন। হ্যাঁ, আমি জানি আপনাদের কষ্ট হবে, একদিনের কষ্ট হবে, কিন্তু একদিনের কষ্ট সহ্য করে আপনারা এই সরকারকে একটা বার্তা পৌঁছে দিন যে তোমাদের সময় এসে গেছে, দেশবাসী তোমাদের আর চায় না। আপনারা হচ্ছেন গিয়ে সেই দেশবাসী, আপনারা সেই দেশপ্রেমিক। আমি যারা দেশে থেকে বলতে পারে না কথাটা, আমি বিদেশ থেকে সেই কথাটা বলছি, কারণ তাদের পক্ষে বলাটা অসম্ভব। তারা আজকে বলবে, 1 ঘন্টার মধ্যে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে এই